বৃন্দাবন ধাম ভ্রমণের জন্য আর নেই কোনো চিন্তা। রাধেশ্যাম কুঞ্জ এবং বৃন্দাবন বিহারী হোমস্টে আপনাদেরকে দিচ্ছে একই ছাদের নিচে সকল সুযোগ সুবিধা। এখানের প্রতিটা রুমই পরিষ্কার পরিচ্ছন্ন এবং রুচিসম্মত। প্রতিটা রুমেই অ্যাটাচ বাথরুম, গিজার, কমোড এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো কমই নেই। আরও থাকছে বাঙালিদের রুচিসম্মত প্রসাদের ব্যবস্থা, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। আরও রয়েছে প্যাকেজ ট্যুর, সব ধরনের গাড়ি পরিষেবা, 84 কোরস পরিক্রমা, সাইট সিনের সুব্যবস্থা ইত্যাদি। স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে অবশ্যই যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ করবেন। রাধে রাধে মিত্র, ধাম সেবক উত্তম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম। এই মুহূর্তে রয়েছি আমাদের সেই পুণ্যভূমি, যে ভূমির উপরে অনেক বড় বড় বীর যোদ্ধা, অনেক বড় বড় ধনুর্ধর, তারা সবাই ধরাশয়ী হয়ে গিয়েছেন এবং অধর্মকে নিষ্পাত করে ধর্মের বিজয়ী এনেছিলেন যিনি। তাকে কি চেনেন? হ্যাঁ, আজকের ভিডিওতে আমরা তাকে তো অবশ্যই চিনব, তার সাথে সাথে আমরা চিনব সেই মহাভারত কালের একজন পাত্রী, যার সুন্দর একটি লীলার স্থান রয়েছে। বর্তমানে আমরা কুরুক্ষেত্রের ভূমির ব্রহ্ম সরোবরের নিকটেই দর্শন করাতে চলেছি সেই পবিত্র স্থানটি, যেখানটি মাতা দ্রৌপদীর সুন্দর একটি লীলা রয়েছে। অবশ্যই চলুন তাহলে এই ভিডিওটি একদম সম্পূর্ণ দর্শন করার চেষ্টা করবেন। মনে আছে কুরুক্ষেত্রের যুদ্ধের শুরুটা কোথা থেকে হয়? হ্যাঁ, মাতা দ্রৌপদী, ওনার কেশ স্পর্শ করেছিলেন দুঃশাসন, আর তাকে অনুমতি দিয়েছিলেন দুর্যোধন। আর সেই দুর্যোধনেরই অনুমতি পেয়ে দুঃশাসন মাতা দ্রৌপদীর চুলের মুঠি ধরে টেনে নিয়ে এসেছিলেন সভার মধ্যে, যেখানে পাশা খেলা হচ্ছিল বা জুয়া খেলা হচ্ছিল সেই স্থানে। আর সেদিনকারই মাতা দ্রৌপদী প্রতিজ্ঞা নিয়েছিলেন, এই দুঃশাসনের বক্ষ চিরে যেদিনকারে রক্ত আমাকে এনে দিতে পারবে সেদিনকারই আমার কেশ আমি বাঁধব, তার আগে বাঁধব না। তো তারপরে কুরুক্ষেত্রের যুদ্ধ, অনেক লম্বা ঘটনা। ছাতি চিরে যখন ভীমসেন রক্ত এনে দ্রৌপদীকে প্রদান করলেন, আর সেই রক্ত যখন কেশে মাখলেন, তারপরে সেদিন থেকেই কিন্তু চুল বাঁধা শুরু করলেন। এবারের প্রশ্ন হলো মিত্র এই, যে কুরুক্ষেত্রের রণাঙ্গনের মধ্যে একটি স্থান রয়েছে, যে স্থানে আমাদের দ্রৌপদী মাতা তার কেশ ধৌত করেছিলেন, সেই স্থানটি আমরা দর্শন করব। তো মিত্র চলুন এবারে তাহলে নিয়ে যাই আপনাকে সেই কূপের কাছে, যে কূপে উনি ধৌত করেছিলেন কেশ। তো এ হলো আমাদের যুদ্ধের ভূমি, কুরুক্ষেত্রের ভূমি। সেই এসেছিলাম প্রায় আপনার 2023-এ, আর তার আগে এসেছিলাম 2021-এ। মোটমাট এই নিয়ে 3বার এখানে ভিজিট করা হলো। তো সব হলো রাধারানীর কৃপা, ভগবান শ্রীকৃষ্ণের কৃপা, যে বারংবার কুরুক্ষেত্র ধাম দর্শন করতে উনি পাঠাচ্ছেন এবং আপনাদেরকেও দর্শন করার সুযোগ করে দিচ্ছেন এই ভিডিওর মাধ্যমে। সব ওনার কৃপা ছাড়া আর কিছুই না। তবে অনেকটা পরিবর্তন আগের থেকে হয়েছে, আর পুরনো স্মৃতিগুলো আগের থেকে খুব সুন্দরভাবে সংরক্ষিত এখনও পর্যন্ত রয়েছে। তো যাই হোক মিত্র, ঘটনা হলো আমাদের দ্রৌপদী মাতা, হ্যাঁ, উনি কিন্তু কারোর কন্যা নন, মানে উনি কিন্তু গর্ভ থেকে জন্ম নেননি। সে কথা কি আপনার জানা আছে? জানা নেই, বা জানা আছে সেটাও হতে পারে। তবে একটুখানি বলে দিই যে কিভাবে উনি প্রকট হলেন। তো মহাভারতের সেই কুরুক্ষেত্রের স্থানের এখনও পর্যন্ত পুরনো একটুখানি স্মৃতিমিত্র আমরা এখানে আসলে দর্শন করতে পারি। সেটি হলো এই যে স্থানটি দেখুন, এই যে ইটগুলি দেখুন, অনেক পুরনো, বলবো না এটি দাপর যুগের। তবে মিত্র অনেক রাজারা এসেছেন, অনেক মহান ব্যক্তিরা এসেছেন, আর সেখানেই কিন্তু আমাদের দ্রৌপদীজির চিহ্ন রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন কুরুক্ষেত্রের ভূমি এবং এই মন্দির, অনেক পুরনো স্থাপনা, এবং এখানেই কিন্তু এই যে দেখুন কুয়াটি এখনও পর্যন্ত অক্ষত অবস্থায় রয়েছে। তো আমরা অবশ্যই এই কুয়ার নিকটে যাব। এবারের কথা হলো মিত্র, দেখুন আজও পর্যন্ত এই কলিযুগে দাঁড়িয়ে মাতা দ্রৌপদীর যজ্ঞে আগুন এখনও প্রজ্বলিত। বিশ্বাস হয় না? হ্যাঁ মিত্র, সেই স্মৃতি মনে পড়ে যায় যে যেই অগ্নি থেকে প্রকট হয়েছিলেন মাতা দ্রৌপদী, কুরুক্ষেত্রের ভূমিতে ঠিক এই কুয়ার পাশেই কিন্তু
সেই যজ্ঞের আগুন জ্বলছে। চলুন সেটি দর্শন করিয়ে দিই। এই যে দেখুন, এখানে এখনো পর্যন্ত আগুন জ্বলছে। আর এই হলো মন্দির। অনেক ভক্তরা এসছেন দর্শন করার জন্য, দলে দলে আসেন। আর বিশেষ করে যখন অনুষ্ঠান থাকে তখন কিন্তু পুরো এই কুরুক্ষেত্রের মাঠ আর এই যে দর্শন করছেন বট বৃক্ষটি, এটিরও অনেক কথা রয়েছে, কুরুক্ষেত্রের ভূমিতে রয়েছে। তো এই মাঠের নিকটেই দেখুন, এখানে একটি যজ্ঞের মঞ্চ দেখতে পাচ্ছেন, মাটির, তাই না, উঁচু জায়গা। তো এটা একসময় খুব সুন্দর ছিল আরও। তো এখানে দেখুন এখনো পর্যন্ত অগ্নি জ্বলছে। আসলে কি দেখুন, যদিও বা সেটি এখন আর দ্রৌপদী মাতার জন্য নয়, কিন্তু ভালো লাগে। একটি সময় তো এরকমই ছিল সেই স্মৃতিটি, মানে হলো গোল দিয়ে এখানে অনেক মুনি ঋষি, এবং সেই যে দ্রুপদ রাজা, দ্রৌপদীর পিতার নাম হলো দ্রুপদ, সেই দ্রুপদ রাজা যজ্ঞটির আয়োজন করেছিলেন। তার আগে একটুখানি হিস্ট্রি আছে। তো তখন মুনি ঋষিরা এরকম গোল হয়ে বসে এরকম স্থান থেকেই এরকম একটি পরিবেশ ছিল সেই যুগে, এবং দ্রৌপদী প্রকট হলেন এবং উনি দ্রুপদ রাজা তাকে গ্রহণ করলেন। তো যাই হোক, কুরুক্ষেত্রের ভূমিতে এমন সুন্দর একটি বৃক্ষ, সেই বৃক্ষের তলটিতে এরকম অগ্নি জ্বলছে, যজ্ঞের বেদি দর্শন করতে পারছি। দর্শন করতে খুব ভালো লাগছে মিত্র। দেখুন কত শান্ত পরিবেশ না? হ্যাঁ, কিন্তু একটি সময় কিন্তু অশান্ত হয়ে উঠেছিল এই কুরুক্ষেত্রের যুদ্ধ। 18 দিন ধরে চলতে থাকে, হ্যাঁ, এবং শুধুমাত্র ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য। তাই অধর্মের আগুন হয়তো দাউ দাউ করে জ্বলতে পারে, কিন্তু তা আবার ফট করে নিভেও যায়, তাই না? তাই মিত্র, আমাদের ধৈর্য হারালে হবে না। যারা ধর্মের পথে চলে তাদের বিজয়ী সুনিশ্চিত সর্বদা। যেরকম আমাদের অর্জুন বিজয়ী হয়েছিলেন, পঞ্চ পাণ্ডবেরা বিজয় হয়েছিলেন। তো মিত্র দেখুন, যখন কুরুক্ষেত্রের যুদ্ধ হয় প্রথম দিন, তখন কিন্তু প্রায় পাণ্ডবদের অনেক সৈনিক মারা গিয়েছিল। হ্যাঁ, তখন কিন্তু অনেকটা আনন্দিত হয়েছিলেন কৌরবেরা। কিন্তু ওই যে বললাম মিত্র একটি কথা, যে ধর্মের জয় অবশ্যই হবে। তারপর থেকে ধীরে 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 কিন্তু কৌরবদের সংখ্যা কমতে থাকে। ধৃতরাষ্ট্র প্রথম দিন আনন্দিত হলেও পরবর্তী সময়গুলো কিন্তু চলে আসে অনেক দুর্বিষহ তার জীবনে। তো এর কথা হলো এই, গীতা আমাদেরকে মিত্র অনেক কিছু শেখায়। তো চলুন, অনেক কথা হলো, এবারে আমরা যাই একটুখানি সেই কুয়াটি একদম কাছ থেকে দর্শন করার জন্য। এ হলো মন্দির। জয় খাটু শ্যাম। তো এবারে আমরা কিন্তু কুয়ায় প্রবেশ করছি। হ্যাঁ, এই যে যতটা গভীর দর্শন করছেন, এতটা গভীরই কিন্তু তখন জল ছিল। কিন্তু এখন আস্তে আস্তে একটি সময় এমন আসবে, কোথাও কিন্তু জল আর পাবেন না। হ্যাঁ মিত্র, এই যে স্থানটি এবারে লক্ষ্য করছেন, দেখুন এইখানে দাঁড়িয়ে অত বড় ভগবানের ভক্ত তারা, এবং পঞ্চ পাণ্ডব, দুর্যোধন, নকুল, সহদেব এবং আরও বড় বড় সে সময়ের ধর্মীয় যোদ্ধারা, তারা গোল হয়েছিল, দর্শন করছিলেন দ্রৌপদীর সেই দৃশ্য, যেখানে মাতা দ্রৌপদীর তার লম্বা কেশ এই স্থানে বসে তারপরে আস্তে আস্তে জল দিয়ে ধুলেন। হ্যাঁ মিত্র, সেই রক্ত মাখা কেশ। হ্যাঁ, তো এই হলো সেই স্মৃতির স্থান, আমাদের মাতা দ্রৌপদীর পবিত্র স্থান। কিন্তু এই মুহূর্তে এর মধ্যে কিন্তু জল নেই, শুধু আমাদের জলের জন্য অপেক্ষা করছে, আমরা জল দেব। মানে কি, যে আমাদের নয়নের জল দিতে হবে কুয়ায়, তবে যদি আমরা দ্রৌপদীর কৃপা প্রাপ্ত হই। আসুন এবারে আমরা দর্শন করি যে সেই স্মৃতির স্থানের সেই কুয়ার ভিতরে কি আছে। তো বর্তমানে মিত্র জল তো নেই, জল পুরোপুরি শুকিয়ে গিয়েছে এবং
ভিতরে এতটুকুই রয়েছে। পৃথিবী থেকে মিষ্টি জল মিত্র একটি সময় হারিয়ে যাবে। যতটুকু বা জল আমরা পাচ্ছি, লক্ষ্য করে দেখবেন ধীরে ধীরে কিন্তু সব জল বিভিন্ন স্থানে লেয়ার এখন সরে যাচ্ছে এবং বোরিং করলে অনেক জায়গায় কিন্তু এখন জল পাওয়া যাচ্ছে না। তো এগুলো হয় পাপ যখন আমাদের বাড়তে থাকে। তো যাই হোক, এ হলো মহাভারতের স্মৃতির বিজড়িত সেই পবিত্র স্থান, এবং আরও মিত্র স্মৃতির স্থান দর্শন করাবো। পরবর্তী যে এপিসোডগুলো আসছে সেগুলো দর্শন করবেন। আর মিত্র, আর একজন মহাভারতের পাত্রের কথা মনে আছে? কে বলুন তো? হ্যাঁ, বারবারিকের কথা। বর্তমানে কলিযুগে ওনাকে কিন্তু আমরা খাটু শ্যাম নামেই জানি। হ্যাঁ, এই যে উপরে মন্দির দেখতে পাচ্ছেন, এটি কিন্তু খাটু শ্যামের মন্দির। খাটু শ্যামের সুন্দর বিগ্রহ রয়েছে, দর্শন করতে পারেন। আপনি খাটু শ্যাম দর্শন করতে যান, কুরুক্ষেত্রে এসেও দর্শন করুন, একই ফল প্রাপ্ত হবে। কেন কি, খাটু শ্যামের ওখানে কিন্তু কুরুক্ষেত্র অবস্থিত নয়, কিন্তু খাটু শ্যামের এই মন্দির যে আছে এটি কিন্তু কুরুক্ষেত্রে অবস্থিত। অতএব এখানে অবশ্যই খাটু শ্যামের অনেক বেশি কৃপা প্রাপ্ত হয়। মিত্র, মাতা দ্রৌপদীর জীবনী থেকে আমাদের অনেক কিছু কিন্তু শেখার রয়েছে। কি বলুন তো মিত্র, আমরা যখন কোনো সন্ত মহাত্মা সাধু গুরুজনের কাছে যাই, কলিযুগে বর্তমানে হয়তো আমরা চিন্তা করতে পারি যে ওনাদের শুধু দিয়েই যেতে হয় আমাদেরকে, ওনাদের কাছ থেকে আমরা কি পাই? না, সাধু মহাত্মারা আমাদেরকে কি দেন বলুন তো? শুধু ওই হাতটা তুলে আশীর্বাদটুকু বলে দেয় একটুখানি, হ্যাঁ আশীর্বাদ করলাম, একটু প্রসন্ন হলাম। আর কিছু দেওয়ার আছে? ওনারা তো আর কিছু দিতে জানে না, খালি তো আমরা ভুরি ভুরি দেই, ভোজন করাই, দক্ষিণা দিই, কাপড় চুপড় দেই। মিত্র, সত্যি কথা বলতে কি জানেন, এই দেওয়াটা সাধু মহাত্মাদেরকে নয়, এটি ভগবানকে দেওয়া হয়। আর ওনাদের হাতটা যে উঠে আসে না, হৃদয়ে কে রয়েছে? আমাদের গোবিন্দ। এই হৃদয় থেকে কিন্তু আশীর্বাদটা আমাদের প্রতি চলে আসে। তেমনি দেখুন, এই যে দ্রৌপদী রয়েছে আমাদের, উনি কিন্তু বেদব্যাসের সেবা করেছিলেন। হ্যাঁ, আর বেদব্যাসের সেবা করার কারণে উনি আশীর্বাদ দিয়েছিলেন মাতা দ্রৌপদীকে যে দেখো হে দ্রৌপদী, জীবনে যখন কেউ তোমার সাথ না দেবে, আমাদের কথা বলছি, এই জগৎ সংসারের অনেক আত্মীয় বান্ধব যাবৎ এসেছে, চলে গেছে, আবার আসবে, তারাও চলে যাবে, কিন্তু আমাকে পড়ে থাকতে হবে। আর অন্তিমকালে তো কেউ সাথ দেবেই না। তাই বেদব্যাসজি এটি বুঝেই আগে থেকে দ্রৌপদী মাতাকে বলেছিলেন যে হে দ্রৌপদী, যদি এই জগতের কেউ তোমার সাথ না দেয়, তাহলে একবার শ্রীকৃষ্ণকে ডেকো, অবশ্যই তোমার সাথ দেবে। আর দিয়েছেন তাই, মহাভারতের যুদ্ধে হয়েছেও তাই। পাশা খেলার সময় দেখুন তো, বস্ত্র কি দিতে আসেনি? হে কৃষ্ণ, দু হাত তুলে, হ্যাঁ, দ্বারকাবাসী পাহি পাহি জগৎপতে বলে যখনই আহ্বান করেছেন শ্রীকৃষ্ণকে, উপস্থিত হয়ে গিয়েছেন। তখন পরবর্তী সময় অভিমান করে একটুখানি বলেছিলেন ভগবান শ্রীকৃষ্ণকে যে দাদা, আমি তোমাকে ডেকেছি, কিন্তু তুমি এত দেরি করে আসো কেন? আর ভগবানও চতুর, উনিও বলেছিলেন আরে তুমি তো আমাকে বলেছিলে যে হে কৃষ্ণ দ্বারিকাবাসী পাহি পাহি জগৎপতে। আরে তুমি আমাকে দ্বারিকাবাসী বলেছিলে, আমি তো তোমার পাশেই ছিলাম, কিন্তু যেহেতু তুমি বলেছো দ্বারিকাবাসী, তাই তোমার বচন রক্ষা করার জন্য আমাকে আগে দ্বারিকায় যেতে হয়েছে, আবার সেখান থেকে আসতে হয়েছে, তাই একটু দেরি হয়েছে, নয়তো আমি ভক্তদেরকে রক্ষা করার জন্য কখনোই বিলম্ব করি না। তো এরকম অসংখ্য আমাদের মাতা দ্রৌপদীর কথা রয়েছে। তো যাই হোক মিত্র, কুরুক্ষেত্রের এই রণাঙ্গন দর্শন করতে করতে আমরা কিন্তু অনেকটাই ক্ষুধার্ত। হ্যাঁ, তারা যেরকম ঠিক 18 দিনের যুদ্ধে প্রতিদিন নিয়ম ছিল যে যখন শঙ্খনাদ হবে তখন যুদ্ধ শুরু হবে, আর যখন শঙ্খনাদ হবে আবার সূর্য অস্ত, মানে হলো যুদ্ধের বিরতি হবে, পরবর্তী দিন আবার কিন্তু যুদ্ধ চালিয়ে যেতে হবে। আর তেমনিভাবেই সকালবেলায় কিন্তু আমাদের পেটের ভিতর থেকে শঙ্খনাদ দেয় যে এবার ভুরি ভুরি ভিতরে ঢোকাও, আবার শঙ্খনাদ দেয় দুপুরবেলা, আবার শঙ্খনাদ দেয়
রাত্রিবেলা। তো মিত্র এখন দুপুরবেলার শঙ্খনাদ দিয়েছে, তাই ভুরি ভোজন করতে হবে, যেতে হবে। আর দুপুরের রোদও কিন্তু অনেকটা উপরে উঠে গিয়েছে, বেশ ভালো লাগছে। গরমের সময় আসলে কি এই সময়টা না তো বেশি গরম না তো বেশি ঠান্ডা, উপযুক্ত একটি সময়। আর এই সময়টাই আমি চুজ করি অন্যান্য তীর্থধাম দর্শন করার জন্য। দেখুন, অনেকে বলে ও বৃন্দাবনে বোধহয় এখন আর শান্তি নেই, প্রভু বেরিয়ে গেছে ব্রজের বাইরে। ব্রজের বাইরে আমি একা বেরিয়েছি, সব সাধু মহাত্মারাই তো তীর্থে আসে দর্শনের জন্য, আসে না? হ্যাঁ, আসলে যাদের জলে তাদের আসলে লঙ্কা ছাড়াই জলে। ব্রহ্মসরোবর, স্বয়ং ব্রহ্মাজি এখানে এসেছিলেন এবং আমাদের যে ব্রজবাসীরা আছে, নন্দ বাবা, মাতা যশোদা এবং স্বয়ং রাধারানী মিত্র এই কুরুক্ষেত্রের ভূমিতে এই ব্রহ্ম সরোবরে এসেছিলেন জানেন, পার্সোনালি ভগবান শ্রীকৃষ্ণের সাথে দেখা করার জন্য। কোন দিনকার সেটি হলো, যখন ভগবান শ্রীকৃষ্ণ স্নান করতে আসেন, তখন শ্রীকৃষ্ণ যখন দ্বারকায় চলে যান এবং অনেক দিনের বিরহ পর্ব চলতে থাকে, তখন ভগবান শ্রীকৃষ্ণ এখানে স্নান করতে আসেন এবং গোপীরাও, ব্রজবাসীরাও এখানে স্নান করতে আসেন এবং ঐকান্তিকভাবে তখন ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর সাথে বার্তালাপ করেছিলেন। অনেক পবিত্র ধাম। মিত্র, জীবনে কিছু চাওয়ার নেই, আপনি শুধু কৃপা করবেন জানো এভাবে ভারতবর্ষে যত তীর্থস্থান আছে দর্শন করতে পারি এবং আপনাদেরকেও বারংবার দর্শন করাতে পারি। তো মিত্র, আমরা যে এই মুহূর্তে কুরুক্ষেত্র আছি তা কিন্তু নয়, আপনিও আছেন কুরুক্ষেত্রে। কিভাবে জানেন? সেটি হলো সংসার নামক কুরুক্ষেত্র। হ্যাঁ, সংসারে ঝামেলা আদি হলে আমরা বলি না, হ্যাঁ কুরুক্ষেত্রের সংসার, কুরুক্ষেত্র লেগে গেছে ওই সংসারে, ওই দেখ ওই বাড়িতে কুরুক্ষেত্র লেগেছে। তো স্বাভাবিক কথা, কলিযুগে তো প্রায়ই সংসারে আমাদের কুরুক্ষেত্র লেগে থাকে, কিন্তু সেই কুরুক্ষেত্রের যুদ্ধে স্বামী স্ত্রী বা আত্মীয় পাড়া পরিজন সবার সাথেই তো লেগেই থাকে। তো সেই যুদ্ধে বিজয়ী হতে গেলে কি করতে হবে মিত্র? হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের সান্নিধ্যে যেতে হবে, তাহলে কিন্তু সেই কুরুক্ষেত্রের যুদ্ধে জিততে পারবো আমরা, সংসার নামক যে কুরুক্ষেত্র রয়েছে। কিন্তু এবারে কথা হলো, তাহলে জিতবো যখন, তাহলে কি উপায়, কি মানে কি করে জিতবো, তাই না? সেটা হলো মিত্র, ভগবান শ্রীকৃষ্ণ কি দিয়ে গেছেন এই কুরুক্ষেত্রের যুদ্ধের জন্য অর্জুনকে? যুদ্ধের জন্য কি করেছিলেন? গীতা নামক একটি উপদেশ দিয়ে গিয়েছেন। তাহলে সেই দাপর যুগে আমরা ভগবান শ্রীকৃষ্ণের সেই গীতার উপদেশটি কোথায় পাবো? এটা তো আর প্রশ্নের জবাব দেওয়ার আশা করি প্রয়োজন পড়ে না। কেন? একটুখানি হাত বাড়ালেই কিন্তু সেই গীতা নামক গ্রন্থটি আমরা পেয়ে যাই, যেটিতে 700 শ্লোক রয়েছে এবং 18টি অধ্যায় রয়েছে। ব্যাস এতটুকুই অনুরোধ যে সেই গ্রন্থটুকু আমরা যদি অধ্যয়ন করি, তাহলেই কিন্তু সংসার নামক কুরুক্ষেত্রের যুদ্ধ থেকে উদ্ধার পেতে পারবো এবং মুক্তি পেতে পারবো। তো চলুন মিত্র। তো এই দেখুন কুরুক্ষেত্রের সবজির সম্ভার, 3 রঙের ফুলকপি দেখাচ্ছি আজকে। দেখুন আমাদের এদিকেরটায় তো কম পাওয়া যায় এই ফুলকপিটা। এই হলো বেগুনি কালার, আর এর পাশে দেখুন এই যে হলুদ কালার আছে একটা, এবং ওপাশে এই যে ঘিয়া কালার, মানে আমরা সচরাচর যেটা আর কি পাই। তো 3 কালার ফুলকপি। হ্যাঁ, দারুণ। আজকের এই ভিডিওটি মিত্র এই অবধি। পরবর্তী ভিডিওতে আবার কুরুক্ষেত্রের কোনো সুন্দর দর্শনীয় স্থান অবশ্যই আসছে, কেন কি এপিসোড অনেক লম্বা। ভালো থাকবেন এবং আমাকে হৃদয় থেকে আশীর্বাদ করবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।